নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সমরেশ বসুর লেখা সোনালী পাড়ের রহস্য নামক রহস্যময় গোয়েন্দা গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। গোকুলের স্কুলের গ্রীষ্মের ছুটি পড়েছে। গোকুলের বাবাও কয়েকদিন ছুটি নিলেন। খুবই গরম পড়েছে, কোথাও একটু বেড়াতে যাওয়া হবে। কোথায় যাওয়া যায়? গরমে তো দার্জিলিং, কালিম্পং, শিলং এরকম কোনো ঠান্ডা জায়গায় বেড়াতেই ভালো লাগে, কিন্তু উপায় নেই। গোকুলের মায়ের ঠান্ডা গরমে ইনফ্লুয়েঞ্জা মতো হয়েছিল। ডাক্তার বলেছেন পাহাড়ে উঠলে বুকে সর্দি লেগে যেতে পারে, তাই পুরীতে সমুদ্রের ধারে যাওয়াই ঠিক হলো। সেটাও মন্দ না। গোকুল কাশ্মীর গিয়েছে, কিন্তু সমুদ্র কখনো দেখেনি, কেবল ছবিতেই সমুদ্র দেখেছে। চোখের সামনে সেই বিশাল ঢেউ দেখতে পাবে ভেবে ওর আনন্দ যেরকম হলো, একটু ভয়ও হলো। তাই ও বাবাকে জিজ্ঞেস করলো, সমুদ্রের ঢেউ আমাদের কাছে এগিয়ে আসবে না? বাবা বললেন, দূর বোকা, যত দূর এগিয়ে আসার তত দূরই আসবে, তার বেশি না। আমরা ধারে বসে ঢেউ দেখব, আবার চানও করব। গোকুল জোরে মাথা নেড়ে বলল, না না, আমি চান করব না, ডুবে যাব। বাবা হেসে বললেন, ডুববে কেন? আমি তো তোমাকে ধরে রাখবো, তোমার মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। গোকুল অবাক হলো। বাবার কথা যেন ওর পুরোপুরি বিশ্বাস হলো না, তাই বাবার চোখের দিকে একবার তাকিয়ে দেখলো। বাবা অনেক সময় ঠকাবার জন্য মজা করে অনেক কথা বলেন, যা সত্যি না, কিন্তু বাবা তো মিথ্যা কথা বলেন না। ও বলল, তাই আবার কখনো হয় নাকি? মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে? বাবা বললেন, কেন হবে না? তোমাকে আমি ধরে থাকবো, যেই ঢেউটা আসবে অমনি ডুব দেব, আর আমাদের মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। বাবার কথা শুনে গোকুলের যেন কেমন ধাঁধা লেগে যাচ্ছে। আসলে ও তো কখনো সমুদ্রে নামেনি, ঢেউয়ের জলে চান করেনি, তাই ও ব্যাপারটা বুঝতে পারছে না। বলল, তাহলে তো আমরা ডুবেই যাব। বাবা আবার হেসে উঠলেন, বললেন, ডুববো কেন? ডুব দিয়েই উঠে পড়ব, তার মধ্যেই ঢেউটা মাথার ওপর দিয়ে চলে যাবে। তবে হ্যাঁ, তুমি তো কখনো ঢেউয়ের জলে ডুব দাওনি, সেজন্য তোমার নাকে মুখে একটু জল ঢুকে যেতে পারে, তাতে আর কি হবে? একটু না হয় সমুদ্রের নোনা জল পেটে যাবে। ব্যাপারটা গোকুলের মোটেই সুবিধার মনে হচ্ছে না। ও অবশ্যই ছুটির দিনে বাবার সঙ্গে লেক ক্লাবে সুইমিং পুলে সাঁতার শিখতে যায়, পা দাপানো ছাড়া এখনো কিছুই করতে পারে না। তা হলেও দু একবার ছোটোখাটো ডুব দিতে গিয়ে ওর নাকে মুখে জল ঢুকে গিয়েছে, আর নাকে মুখে জল ঢুকে গেলে বেশ কষ্ট হয়। সেজন্যই ব্যাপারটা ওর কাছে বিশেষ সুবিধার মনে হচ্ছে না। তার উপরে আবার সমুদ্র বলে কথা। বাবা বললেন, তুমি ভয় পেয়ে গেলে? গোকুল আমতা আমতা করে ঢোক গিলে বলল, না, ভয় পাইনি, কিন্তু নাকে মুখে জল ঢুকে গেলে খুব খারাপ লাগে। বাবা বললেন, ঠিক আছে, আমরা আজ রাত্রের গাড়িতেই তো যাচ্ছি, কাল সকালে সমুদ্রে নামলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে। গোকুল মাথা ঝাঁকিয়ে বাবার কাছ থেকে চলে গেল। পাশের ঘরে গিয়ে ওর বইয়ের সুটকেস খুলে একটা ছবির বই বের করে সমুদ্রের ছবি দেখতে লাগলো, আর ভাবতে লাগলো সমুদ্র ওকে বেশ ভাবিয়ে তুলেছে। পরের দিন পুরীতে পৌঁছে সমুদ্রের ধারে যে বাড়িতে গোকুলদের থাকবার কথা, সে বাড়িতে যাবার পথেই সমুদ্র দেখে গোকুল একেবারে থ। শুধু জল আর জল, আর জলের রং যে এমন নীল হয়, আর জল যে একেবারে সেই দূরে আকাশের গায়ে গিয়ে মিশে যায়, ছবি দেখেও গোকুল তা কল্পনা করতে পারেনি। অবশ্যই এটা ঠিকই, ছবিতে দেখা আর বাস্তবে চোখে দেখা দুয়েতে অনেক তফাৎ। গোকুল আরও দেখলো কি বিশাল ঢেউ আছড়ে পড়ছে, সাদা ফেনা ছড়িয়ে পড়ছে, কিন্তু তার মধ্যেই কত লোক ঝাঁপিয়ে পড়ে চান করছে, আনন্দে হাত তুলে নাচছে, হাসছে, চিৎকার করছে, কোনো ভয় নেই। এমনকি গোকুলের মতো ছেলেরাও ঢেউয়ের গায়ে ঝাঁপ দিচ্ছে। শুধু তাই না, গোকুল দূরের সমুদ্রে অনেকগুলি নৌকো দেখতে পেয়ে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, নৌকোগুলো ওখানে গেল কেমন করে? বাবা বললেন, কেমন করে আবার? জেলে মাঝিরা স্রোতের টানে নৌকো নিয়ে মাছ ধরতে গেছে। গোকুলের মনের ভয় অনেকখানি কেটে গেল।
এত লোকজনকে চান করতে দেখে আর জেলেদের মাছ ধরা দেখে বুঝতে পারল ও যতটা ভয় পেয়েছিল ততটা ভয় পাবার কিছু নেই। গোগলদের থাকবার জন্য সমুদ্রের ধারে একটা বাড়ি আগেই ঠিক করা ছিল, গোগলের বাবার বন্ধুর বাড়ি। বেশ ছোটখাটো ছিমছাম একতলা বাড়ি, দুটো বড় বড় শোবার ঘর, খাটে পরিষ্কার বিছানা পাতা, বসবার ঘরে সোফা সেট ঝকঝকে সাজানো। গোগলরা পৌঁছতেই মাঝবয়সী কালো মতো একটি লোক ছুটে এসে হাত জোড় করে কপালে ঠেকিয়ে বাবাকে বলল, আমার নাম গৌরাঙ্গ, আপনাদের আসার কথা বাবু আমাকে চিঠি লিখে জানিয়েছেন বলে গৌরাঙ্গ গোগলের মাকেও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে বলল, আসুন মা, ভেতরে চলুন, আমি মালপত্র সব তুলে দিচ্ছি। গৌরাঙ্গের পিছনে পিছনে ঘোমটা দিয়ে মুখ অনেকখানি ঢেকে একটি বউ এলো। ততক্ষণে গৌরাঙ্গ গোগলের গাল টিপে আদর করে জিজ্ঞেস করলো, তোমার নাম কি দাদা ভাই? গৌরাঙ্গের কালো কালো মোটা আঙুলের আদরটা গোগলের তেমন ভালো লাগলো না, বলল গোগল। গৌরাঙ্গ বলল, গগল? বাহ, বেশ সুন্দর নাম। গোগল তাড়াতাড়ি শুধরে দিয়ে বলল, গগল না, গোগল। বাবা বললেন, ঠিক আছে গোগল, ওটা পরে শুধরে দিলেও হবে। তারপরে বাবা গৌরাঙ্গের দিকে ফিরে বললেন, গৌরাঙ্গ, আমিও তোমার সঙ্গে মালপত্র তুলি। গৌরাঙ্গ একেবারে হা হা করে উঠল, ছি ছি বাবু, আপনি আবার মালপত্র তুলবেন কি? আমি আর আমার বউ সব তুলে ফেলছি। আপনি মা ঠাকুরন আর দাদা ভাইকে নিয়ে বসবার ঘরে গিয়ে বসেন, আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি, জলখাবার এক্ষুনি হয়ে যাবে, আপনাকে কিছু ভাবতে হবে না। লোকটির কথাবার্তা গোগলের বেশ ভালো লাগলো। বসবার ঘরে এসে বাবা মাকে বললেন, তুমি তো হোটেলে উঠতে চাইছিলে, এখন কি মনে হচ্ছে? এটা খুব খারাপ? মা বললেন, তখন কি আর বুঝতে পেরেছিলাম বাড়িটা সমুদ্রের ধারে এত সুন্দর আর দুজন কাজের লোক আছে? বলে মা একটা সোফায় এলিয়ে বসলেন। বাবা শার্টের বুকের বোতাম খুলে দিলেন, সুইচ টিপে পাখা খুলে দিলেন। কিন্তু গোগলের এসব দেখবার অবকাশ নেই, ও দেখছে সমুদ্র। শুধু বসবার ঘরের থেকে না, যে ঘরেই যাই সব ঘর থেকেই সমুদ্র দেখা যায়। সেখানেও সমুদ্রের জলে অনেকে চান করছে, তবে খুব বেশি ভিড় নেই। বাড়িটার সামনেই দু তিনটে ঝাউ গাছ। গোগল বারান্দা থেকে নেমে সমুদ্রের দিকে এগিয়ে গেল। কাছে যেতে একটু ভয় ভয় করলেও খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ভয় কেটে গেল। দেখলো বাবার কথাই ঠিক, ঢেউয়ের জল আছড়ে পড়ছে, এগিয়ে আসছে, আবার সরে যাচ্ছে। ক্রমে গোগলের মনে উত্তেজনা এলো, সমুদ্রে চান করার জন্য ব্যস্ত হয়ে উঠল। গোগলকে তার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। জলখাবার খাওয়ার একটু পরেই বাবা মা দুজনেই সাঁতারের পোশাক পরে নিলেন, যাকে বলে সুইমিং কস্টিউম। গোগল মাকে আগে কখনো সুইমিং কস্টিউম পরতে দেখেনি, আজ দেখে খুব ভালো লাগলো। মাকে ঠিক বিলিতি ক্যালেন্ডারের ছবির মতো দেখাচ্ছে, কেবল জাল দিয়ে বাঁধা চুলের গোছাটা ছাড়া। ও মায়ের কোমর জড়িয়ে ধরে বলে উঠল, মা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা ওকে জড়িয়ে ধরে বললেন, সত্যি? গোগল বলল, হ্যাঁ গো মা। মা হেসে বললেন, তোকে আর তোর বাবাকেও সুন্দর দেখাচ্ছে। তারপর জলে নেমে গোগলের আনন্দ আর ধরে না, ভয় একেবারে কেটে গেল। মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাওয়া কাকে বলে তা দেখলো। নাকে মুখে জল ঢুকে কাশি পেল ঠিকই, তা এমন কিছু না। ওর আর জল থেকে উঠতেই ইচ্ছে করে না, তবু উঠতেই হলো এক সময়। গোগল দুপুরবেলা ওর মায়ের সঙ্গে খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু একটু পরেই ওর ঘুম ভেঙে গেল। সমুদ্রের গর্জন ওর কানে আসছে। ও আর কিছুতেই শুয়ে থাকতে পারল না। দেখলো মা অঘরে ঘুমোচ্ছেন। ও আস্তে আস্তে খাট থেকে নেমে অন্য শোবার ঘরে গিয়ে দেখলো বাবাও ঘুমোচ্ছেন। বাড়ির উঠোনের এক পাশে আলাদা ঘর, সেখানে গৌরাঙ্গ থাকে। তার ঘরের দরজা বন্ধ। গোগল বাড়ির বাইরে গিয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালো। মনে হলো এখন যেন সমুদ্রটা একটু দূরে সরে গিয়েছে, কিন্তু গর্জনের শব্দ একরকম। গোগল বাঁ দিকে তাকিয়ে দেখলো দূরে দূরে কয়েকটা বাড়ি রয়েছে, কিছু ঝাউ গাছ, তেকাটা মনসা, কোথাও বা কেয়া গাছের ঝোপ। এই দুপুরে এদিকটা বেশ পায়ের নিচে বালি এখন গরম, ওর খালি পায়ে তাঁত লাগছে, তাই ছায়া বেঁধে পায়ে পায়ে এগোলো। একটা বাড়িরও দরজা জানালা খোলা নেই, কয়েকটা মাত্র বাড়ি,
তাও বেশ দূরে দূরে। গোগল হঠাৎ থমকে দাঁড়ালো। একটু দূরেই ছাই রঙের একটা পুরনো বাড়ির দরজার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। ট্রাউজার আর শার্ট পরা, বাবার থেকেও বেশ লম্বা চওড়া, ফর্সা লোকটির চোখে চশমা। লোকটা যেন কেমন করে আশেপাশে তাকিয়ে দেখছে, যেমন লুকিয়ে কিছু করতে হলে আশেপাশে দেখে নেয় সেই রকম। গোগল লুকিয়ে কিছু করলে আগে যেমন দেখে নেয় মা কোথায় আছে। লোকটা গোগলকে দেখবার আগেই ও একটা ঝাউ গাছের আড়ালে সরে গেল। লোকটা বেশিক্ষণ দাঁড়ালো না, আশেপাশে চারদিক দেখে নিয়ে বাড়িটার মধ্যে ঢুকে গেল। লোকটিকে দেখে বেশ ভদ্রলোক মনে হলো। দূর থেকে দেখলেও সে যে দেখতে বেশ সুন্দর, গোগল তা বুঝতে পারলো। কিন্তু লোকটা ওরকম ভাব করছিল কেন? গোগল সেদিকে যাবে কিনা ভাবলো। বড়রাও অনেক সময় লুকোচুরি খেলেন, কিন্তু যে লোকটি ছাই রঙের বাড়িটার মধ্যে ঢুকে গেল তার হাব ভাব মোটেই খেলার মতো না। গোগলের কৌতূহল হলো, ভাবলো দেখি তো লোকটাকে দেখা যায় কিনা। ও একবার নিজেদের বাড়িটার দিকে পিছন ফিরে দেখে নিল, তারপর পায়ে পায়ে ছাই রঙের বাড়িটার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ। লোকটা নিশ্চয়ই ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। গোগল কি দরজাটা ঠেলে দেখবে ভিতর থেকে বন্ধ করেছে কিনা? ভাবতেই গোগলের মনটা দমে গেল। অচেনা লোকের বাড়িতেও কোনোদিন ঢোকে না, না ডাকলে কারোর বাড়িতে যেতে নেই। কিন্তু লোকটার ওরকম ভাবভঙ্গি দেখেই তো গোগলের কৌতূহল হচ্ছে। তা না হলে তো ওর কিছুই মনে হতো না। কত লোকই তো বাড়ির দরজার সামনে দাঁড়ায়, গোগলের কি তাতে কিছু মনে হয়? কিছুই না। গোগল সমুদ্রের দিকে একবার দেখলো, আশেপাশেও দেখলো, কেউ কোথাও নেই। গোগল কৌতূহল চাপতে পারছে না, ও বন্ধ দরজাটা ঠেলে দেখলো ভিতর থেকে বন্ধ। গোগল সরে এলো, খানিকটা দূর দিয়ে পাঁচিলের ধারে ধারে বাড়িটার চারপাশে ঘুরে ঘুরে দেখলো। বাড়িটার পিছন দিকে, যেদিকে লোক চলাচলের রাস্তা, সেদিকে আর একটা দরজা রয়েছে। এ দরজাটাও বন্ধ মনে হচ্ছে। তবু গোগল একবার ঠেলে দেখলো, ঠেলতেই দরজাটা একটু ফাঁক হয়ে গেল। এই দরজাটা খোলা, কিন্তু পরের বাড়িতে কি না বলে কয়ে ঢোকা উচিত? বাড়ির মধ্যে যারা আছে তারা যদি রাগ করে, যদি গোগলকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়? ছি ছি, গোগলের ভাবতেই লজ্জা করছে। মা শুনলে নির্ঘাত কান মুলে দেবেন, বাবাও ভুরু কুঁচকে তাকাবেন। যাক, দরকার নেই ঢুকে। তবু দরজার ফাঁক দিয়ে গোগল একবার ভিতরে উকি দিয়ে দেখলো, কেউ নেই। উঠানে অল্প বালি আর আগাছাই ভরা। কয়েক ধাপ সিঁড়ির ওপরে খোলা বারান্দা। বারান্দায় একটা লম্বা বেঞ্চ দেওয়াল ঘেঁষে রয়েছে। মনে হয় পোড়ো বাড়ি, লোকজন নেই। বারান্দার দুদিকে দুটো দরজা রয়েছে, দুটোই বন্ধ। সামনের দিকের জানালাও বন্ধ। কিন্তু সেই লোকটি তো নিশ্চয়ই ভিতরে আছে, হয়তো আরও কেউ আছে। গোগল ফিরে যাবার জন্য মুখ ঘোরাতে যাবে, ঠিক এ সময় খুট করে একটা শব্দ হলো। দেখলো একটা দরজা খুলে ঘরের ভিতর থেকে সেই লোকটি বেরিয়ে এলো। এসে বারান্দার সিঁড়ির সামনে দাঁড়িয়ে চারদিকে দেখতে দেখতে দরজার দিকে তাকালো। গোগল চট করে মুখটা সরিয়ে নিতে নিতেই দেখতে পেল লোকটি উঠোনে নেমে আসছে। ও আর সেখানে দাঁড়ালো না, এক ছুটে ঘুরে একেবারে সমুদ্রের দিকে চলে গেল। কিন্তু গোগলের কৌতূহল কমলো না, আরও বাড়ল। লোকটার ভাবভঙ্গি কেমন অদ্ভুত। ও দূর থেকে বাড়িটাকে দেখলো। সামনের বন্ধ দরজা খুলে লোকটা আবার বেরোয় কিনা খানিকক্ষণ দেখলো, বেরোচ্ছে না। গোগল সমুদ্রের ধারের দিকে এগিয়ে গেল। ডান দিকে তাকিয়ে দেখলো একটু দূরেই সমুদ্রের ধারে লোকজনের ভিড় বাড়ছে। এ সময়ই ও শুনতে পেল দূর থেকে গৌরাঙ্গ ডাকছে, দাদা ভাই, এই যে দাদা ভাই, বাড়ি এসো। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব।